তরুণদের বুঝতে হবে আমরা কোন জিনিসটা পিক করব, ভালো দিক পিক করব না নেগেটিভ পিক করব। এখন একটা সমস্যা হচ্ছে সবাই রাতারাতি ভাইরাল হতে চায়, মাঠে যেতে হবে, রানিং করতে হবে, খেলাধুলায় মনোযোগ দিতে হবে। তখন কি হয় জানেন, তখন হবে টক্সিক মেন্টালিটি থেকে তরুণে বের হয়ে আসতে পারবে। এখন শুধুমাত্র পাড়ার বড় ভাই না, শিক্ষকরাও মানে কথা বলতে ভয় পায়। কেন? আমরা একটা উগ্র জেনারেশন তৈরি করেছি। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। রাষ্ট্র গঠন, গণতন্ত্র চর্চা, নেতৃত্ব সৃষ্টি কিংবা সমাজ পরিবর্তনের প্রতিটি ক্ষেত্রেই তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য সিলেটের বিশেষ আয়োজন বাইকের সামনে অনুষ্ঠানে। আজকের বিষয় তরুণদের রাজনীতি কোন পথে তারুণ্য। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছেন তরুণ রাজনীতিবিদ খান মোহাম্মদ তাইফুর, প্রথম সহ সাধারণ সম্পাদক সিলেট মহানগর যুবদল। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাই তরুণদের রাজনীতি কেন বেশি প্রয়োজন? আসলে তারুণ্যই হচ্ছে শক্তি। তারুণ্য যা করতে পারে সার্টেন পিরিয়ড বৃদ্ধ বা একটু বয়স হয়ে গেলে করতে পারে না। তরুণদের মাঝে জীবনশক্তি থাকে, তরুণরা সমাজ পরিবর্তন করতে চায়, তরুণরা তাদের জীবনশক্তি দিয়ে চাইলে অনেক কিছু করতে পারে। এই জন্য আমি মনে করি দেশ বিনির্মাণে, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা অপরিসীম। অনেকেই আবার বলেন যে তরুণরা রাজনীতিকে ইতিবাচকভাবে দেখছেন না। তো বিষয়টি আসলে আপনি কিভাবে মনে করছেন? আসলে দেখুন, আমরা শুধু বাংলাদেশ না, সাবকন্টিনেন্টেই তরুণদের রাজনীতির প্রতি অনীহা ছিল। কিন্তু আমরা গত ৩-৪ বছর ধরে দেখতেছি যে তরুণরাই কিছু কিছু ক্ষেত্রে রাজনীতিক ইতিহাসই পরিবর্তন করে ফেলতেছে। যেমন আমরা যদি পিছনে ফিরে তাকাই, শ্রীলঙ্কা থেকে শুরু হয়েছিল, তারপর বাংলাদেশ, তারপর নেপাল, তারপর মাত্র কিছুদিন আগেই ভারতের তরুণরা একটা বিশাল এফেক্ট ফেলেছে, যাতে রাজনীতিবিদদের, সরকার প্রধানদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। আর সেটা তো অবশ্যই, কারণ বাংলাদেশে ৪৭-এর ইতিহাস থেকে নিয়ে ৭১, তার পরবর্তী সময় ৯০, একেবারে সর্বশেষ ২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত শিক্ষার্থী তরুণদের একটি বড় অংশগ্রহণ ছিল। তো আপনি যেহেতু যুব রাজনীতি করেন এবং যুবদলের রাজনীতির সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠন, তো যুবদল আসলে তরুণদেরকে নিয়ে কী ধরনের আসলে কার্যক্রম পরিচালনা করে? বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির একটি স্বীকৃত অঙ্গ সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমরা দেখেছি বিগত দিনে ঢাকাতে অনেকগুলো জলাশয়, বদ্ধ জলাশয়, যেগুলা পরিবেশের অনেক ক্ষতি হচ্ছিল, মানুষ লেকের পাড়ে শ্বাস নিতে পারতেছিল না, এগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতৃত্বে পরিষ্কার করা হয়েছে। সারা বাংলাদেশের ৬৪ জেলায় বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে সরকারের স্বেচ্ছাসেবী একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে। যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানবিক দিক থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা ২৪-এর বন্যায় যদি দেখি, সিলেট জুড়ে যে বিশাল বন্যা হয়েছিল, বাংলাদেশ যুবদল প্রতিটি জায়গায় বাংলাদেশ যুবদল উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে, ত্রাণ বিতরণ করেছে, রেস্কিউ অভিযান চালিয়েছে। আমরা লাস্ট কিছুদিন আগে চিটাগাঙ্গে যে বন্যা হয়েছিল, ভূমিধস হয়েছিল, আমাদের কেন্দ্রীয় সভাপতি মুন্না ভাইয়ের নেতৃত্বেই কিন্তু ওইখানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। তো আপনি বলছিলেন যে গত ১৭ বছরের জগদ্দল পাথরের কথা বলছিলেন এবং বিএনপি আসলে পূর্ণ ধারার রাজনীতিতে ফিরতে চায় না। তো আমরা সাম্প্রতিক সময়ে যদি সিলেটের প্রেক্ষাপটও বলি, যে সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে এনসিপির গাড়ি বহরে হবিগঞ্জে একটি রক্তক্ষয়ী একটি সংঘর্ষ হয়েছে, সিলেটেও এনসিপির গাড়ি বহরে হামলা হয়েছে এবং সেখানে অভিযোগ করা হচ্ছে আসলে যুবদল এবং ছাত্রদল জড়িত। তো এই যে আসলে সংঘাতের রাজনীতি আবার যে ফিরে এলো, তো ইতিবাচক রাজনীতির কথা আপনারা বলছেন, আপনিও সেটি বেশ কয়েকবার উচ্চারণ করলেন। তো বিষয়টিকে আসলে কীভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আপনারা হবিগঞ্জের যে কথাটা উল্লেখ করেছেন, আমরা যতক্ষণ জানি এবং আমরা দীর্ঘদিন ধরে আমরা বিএনপি রাজনীতি করে আসতেছি, হবিগঞ্জ বাংলাদেশের মাঝে সারা দেশে আওয়ামী লীগের, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় স্টিম রুলার চলেছে। একমাত্র হবিগঞ্জ এমন একটি জায়গা যেখানে
জি.কে ঘোষ সাহেব বর্তমান মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ, উনি 2বার জেলে থাকা অবস্থায় মেয়র নির্বাচিত হয়েছেন। উনি এতটাই ব্যক্তি জনপ্রিয়। আপনারা মানে তরুণদের অবদান আমরা অস্বীকার করি না। 24-এর আন্দোলনে ওনারাই নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দানের মানে না যে আপনারা ওপেন অশ্লীল কুরুচিপূর্ণ ভাষায় গালাগালির লাইসেন্স পেয়ে গেছেন, আপনারা আমাদের জাতীয় নেতাদের চরিত্র হরণ করবেন। আপনি হাজার লোকের সামনে মাইকে দাঁড়িয়ে আমার ওয়াইফকে অশ্লীল ইশারা করবেন যে জেলে থাকা অবস্থায় জি.কে ঘোষের বউ কোন কোন জায়গায় গিয়েছেন, ঘুরেছেন আমরা জানি। তখন তো ভাই জি.কে ঘোষের মতো জনপ্রিয় একজন নেতার তো ভাই শুধু ছাত্রদল যুবদল না, জনগণের সিম্পেথি আছেই ছিল বিদায়ী উনি 2বার জেলে থাকা অবস্থায় মেয়র নির্বাচিত হয়েছেন। ওনারা ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া দেখাইছেন। আমাদের চেষ্টা করা হচ্ছে, এনসিপির নেতৃবৃন্দ আমাদের ভাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু এর মানে না ভাই আপনি রাজনীতি করবেন, আপনি আমাদের ওপেন চ্যালেঞ্জ জানাবেন যে এরকম করে ফেলবো, তো এরকম করে ফেলে দেবো। আপনারা জানেন কি না, ওই যে সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক বলতেছেন সিলেটে এরকম ঘটনা করলে আমি কয়েকজনকে ফেলে দিতাম। ফেলে দেওয়ার মাঝে ভাই পার্থক্য আছে। রাজনীতির ভাষায় ফেলে দেওয়ার মানে ধরে নিয়ে আমরা হত্যা করা। এখন আপনি আমার উপরে আক্রমণ করবেন, সেলফ ডিফেন্স বলে তো একটা কথা আছে, এটা কিন্তু আইনসম্মত। আমি এটা সাপোর্ট করতেছি না যে এনসিপির উপরে আক্রমণ করা হয়েছে, এটা আমি সাপোর্ট করব না কখনোই। আমি সুস্থ দ্বারা রাজনীতি করি, আমি কখনোই এটা সাপোর্ট করব না। যে রাজনীতি করছে যে কোনো দলই হতে পারে, তো তরুণরা কি আসলে সঠিক রাজনীতিটা করছে বা সঠিক পথে আছে, আপনি কি মনে করেন? আমি আসলে মনে করি তরুণরা সঠিক পথেই আছে। তরুণরা সঠিক পথে আছেই বলেই আজকে দেশে একটা অভ্যুত্থান সম্ভব হয়েছে। তরুণরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বলেই এদেশে অভ্যুত্থান সম্ভব হয়েছে। আমি বাংলাদেশ জাতীয়বাদী যুবদল বা জাতীয়বাদী বিএনপি রাজনীতি একজন ক্ষুদ্র কর্মী। আমি বিশ্বাস করি যে তরুণরা একবারই আসুক, ওরা রাজনীতি করুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাইরে আরও অনেকগুলি সংগঠন হোক। যতগুলো সংগঠন হবে রাজনীতিতে প্রতিযোগিতা আসবে, জাতীয়বাদী দল বিএনপি চাপে থাকবে। আমাদের আরও সমাজের জন্য ভালো কাজ করতে হবে, দেশের জন্য ভালো কাজ করতে হবে, তরুণদের জন্য ভালো কাজ করতে হবে, বেকারত্ব দূর করতে হবে, রাস্তাঘাট বিনির্মাণ করতে হবে, দুর্নীতি কমাতে হবে, লুটপাট কমাতে হবে, চাঁদাবাজি নির্মূল করতে হবে। তো এইসব বিষয় নিয়ে আসলে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি আলোচনা হয়, যেহেতু বাংলাদেশের বড় একটি তরুণদের অংশই সোশ্যাল মিডিয়া নির্ভর। তো এটি আসলে এর প্রভাব ইতিবাচক নেতিবাচক আপনি আসলে কীভাবে দেখেন? সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স ছিল বলেই 24-এর গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন কিন্তু অনেকাংশে দ্রুত সারা দেশে একটা জিনিস ছড়িয়ে পড়ে। এর নেগেটিভ সাইডও আছে ভাই। আপনি বলবেন কীভাবে নেগেটিভ সাইড আছে? প্রযুক্তি কল্যাণকর, প্রযুক্তির কল্যাণকরের সাথে আপনার কিছু অকল্যাণকর দিকও আছে। আপনাকে বুঝতে হবে আপনি কোন জিনিসটা গ্রহণ করতেছেন। এখন আপনি যদি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন সমাজ বিনির্মাণের জন্য, একটা পজিটিভ বার্তা দেওয়ার জন্য, আপনি বিভিন্ন দেশাত্মবোধক সামাজিক কার্যক্রম প্রোভাইড করার জন্য, মোটিভেট করার জন্য, ইটস ওকে। আমি বলি বা আমাদের বাড়তিবিধি আরও যে সংগঠনগুলো আছে, দল আছে, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে অনেকটা সচেতন হওয়া উচিত। আমরা এই পডকাস্টের একেবারে শেষের দিকে চলে এসেছি। ছোট্ট করে একটু জানতে চাইবো যে তরুণ প্রজন্মের কাছে আপনি একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে বা যুব রাজনীতি করেন যেহেতু, তাদের উদ্দেশ্যে আসলে কী বার্তা দিবেন? তরুণরা বেশি সংখ্যক রাজনীতিতে আসা প্রয়োজন। এটা বিভিন্ন দল হতে পারে, বাংলা জাতীয়বাদী দল হতে পারে, বা আমাদের বন্ধুপ্রীতি অন্যান্য সংগঠন হতে পারে। আসো, যতদিন পর্যন্ত তরুণরা রাজনীতিতে আসবে না, সেই পুরনো চিন্তাধারণা থেকে রাজনৈতিক দলগুলা বের হতে পারবে না। আপনারা দেখেন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সংসদ সদস্য, খোঁজ নিয়ে দেখতে পারেন 50% উপরে তরুণদের নতুন চিন্তা ভাবনা থাকে, তারা সমাজের পরিবর্তন চায়, দেশের পরিবর্তন চায়, কাজ করতেছে। আমাদের দেখছি একটা প্রজন্ম বলতেছিল আমরা রাজনীতি, উই হেট পলিটিক্স। আমি বলতে চাই নাও উই হ্যাভ টু লাভ পলিটিক্স।
তুমি যখন পলিটিক্সকে ভালোবাসবা, তোমার চিন্তা ভাবনা, তোমার অ্যাওয়ারনেস ওই জায়গায় প্রয়োগ করবা, তখনই একটি রাজনৈতিক দল পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে। যখন সবগুলো একসাথে ক্লিক করবে, তখন বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন এবং খোলামেলা রাজনীতি নিয়ে কথা বলেছেন। নিশ্চয়ই আমাদের দর্শক যারা রয়েছেন তারাও অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক, আমরাও চাই দেশের রাজনীতিতে তরুণরা উঠে আসবেন এবং তাদের নেতৃত্বে গড়ে উঠবে নতুন বাংলাদেশ। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।